আমরা নাম দেই, কি বলি না রিলেটিভ ফ্রিকোয়েন্সি। কি বলি না রিলেটিভ ফ্রিকোয়েন্সি। কি বলি রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি ব্যাপারটা কি তাহলে না আমার যে পরিসংখ্যানটা আছে অ্যাকচুয়াল মানে সংখ্যার আকারে যেটা আছে রিয়েল, সেটাকে যখন আমি টোটাল দিয়ে ভাগ করব যেটা পাবো সেটাকেই আমরা বলবো কি রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ মানে মোটের সাপেক্ষে ওটা কত, তাহলে মোট কত না এ যদি 40 হয় এ 60 হয় তাহলে টোটাল 100 পেয়েছি। তাহলে আমি বলতে পারি 100 জনের মধ্যে 40 জন হচ্ছে কি ছেলে, তাহলে একজন যদি হয় তার মধ্যে ছেলে কত আছে 40/100, 40/100। তাহলে দেখো এই 40টা কি না ছেলের সংখ্যা, 100টা কি মোট সংখ্যা, মোট ওই হাসপাতালে যতজন হয়েছে। তাহলে আমরা ভাগ কি দিয়ে করছি না শ্রেণীর পরিসংখ্যান। শ্রেণী মানে কি এইটা একটা শ্রেণী, ভালো করে বোঝো, শ্রেণী পরিসংখ্যান। ছেলে একটা শ্রেণী আর মেয়ে একটা শ্রেণী, এর বাইরে কোনো শ্রেণী আছে? আছে? এখানে কেউ নেই, অন্য জায়গায় থাকতে পারে, এখানে নেই। তাহলে 40টা কি লিখবো সূত্রে শ্রেণী পরিসংখ্যান আর ডিভাইডেড বাই মোট পরিসংখ্যান। এইটা করলে আমরা কি পাবো রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ আনুপাতিক ফ্রিকোয়েন্সি। না বুঝতে পারলেন? তাহলে আমরা প্রথম যে অঙ্কটা শুরু করেছি বিবরণ দিয়ে শুরু করেছি, বিবরণটাকে ছকে নিয়ে গেছি, সেই ছকে নিয়ে যেতে গিয়ে স্টাফ পার্টটাও দেখে নিয়েছি আর ক্যাপশন পার্টটাও দেখে নিয়েছি। এবার সেখানে সংখ্যাগুলোকে বসিয়েছি অর্থাৎ বডি পার্টে বসিয়েছি। এই বডি পার্ট আমাকে দেখাচ্ছে টোটাল কতজন না এখানে পরিসংখ্যানের জন্ম হয়েছে কেন আমরা বলেছি একের অধিক হলেই পরিসংখ্যানের জন্ম হয়, এখানে 40 পেয়েছি তার মানে ওই শ্রেণীতে পরিসংখ্যানের জন্ম হয়েছে। আবার তার নিচের শ্রেণী ফিমেল, সেও একের বেশি 60 জন, সেখানেও পরিসংখ্যানের জন্ম হয়েছে। এইবার এখান থেকে একটা ধারণার কথা বলেছি রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে মোটের সাপেক্ষে কত বা একে কত। যদি তোমাকে বলে 100 জন যদি তোমার মোট বাচ্চা জন্মায়, সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তার মধ্যে তোমার কতজন ছেলে আছে, তাহলে তুমি করেছো কি টোটাল করে নিয়েছো, এটাকে সামেশন মানে টোটাল করেছো। কার টোটাল করেছো না দুটো শ্রেণী যেহেতু আমার হাতে আছে তাদের সংখ্যাগুলোকে যোগ করে টোটাল ফ্রিকোয়েন্সি বের করেছি। আর শ্রেণী পরিসংখ্যান মানে এই সোজাসুজি যে প্রথম ঘরটা ছিল তাতে কত ছিল। তাহলে শ্রেণী পরিসংখ্যানকে যদি মোট পরিসংখ্যান দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো তার নাম হবে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ মানে আত্মীয়, কিন্তু এখানে রিলেটিভ মানে আত্মীয় নয়, একের সাপেক্ষে অন্যজন কত, অর্থাৎ টোটালের সাপেক্ষে কত। আমি যদি নারীর সাপেক্ষে পুরুষকে করতাম সেটা আবার আলাদা কনসেপ্ট হয়ে যায়। এখানে যে কনসেপ্টটা আমরা পেলাম সেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তোমাদের সুন্দর করে দেওয়া আছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা এই নাও, এইবার আমরা আসছি কি চলক। চলক কাকে বলে? চলক আমরা আগের দিন পড়েছিলাম, কাকে বলে? যে চলে তাকে চলক বলে না। তাহলে তাহলে রথ ধরো চলে, রথকে টেনে টেনে নিয়ে যায়, তাহলে রথ কি চলক? যার মান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, যার মান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাকেই আমরা বলবো চলক। চলক দু প্রকার আমরা আগের দিনই পড়েছি, বিচ্ছিন্ন চলক বা কন্টিনিউয়াস ভেরিয়েবল, আর একটা ছিল ডিসক্রিট ভেরিয়েবল, একটু আগেই বলেছি। কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে কি হচ্ছিল, মানটা যে কোনো মান নিতে পারে, ভেরিয়েবল যে কোনো মান নিতে পারে, সেটা 0.5-এও হতে পারে 0.6-এও হতে পারে। যেমন কীরকম হতে পারে আমি দুটো বিষয় বলছি, তার মধ্যে তোমরা বলবে কোনটা। বৃষ্টিপাত, বৃষ্টিপাত কি হতে পারে? বৃষ্টিপাত বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? বিচ্ছিন্ন। কেন? যে কোনো মান নিতে পারে। যেমন 4.5 mm বৃষ্টি হয়েছে, তার মানে পূর্ণ সংখ্যা না হয়েও অর্ধ সংখ্যা হলেও নিতে পারে। কিন্তু আমি যদি বলি এই যে হসপিটালের ঘটনা, কটা ছেলে কটা মেয়ে, তুমি কি বলতে পারবে 3.5 ছেলে, 40.5টা ছেলে, 60.5টা ছেলে? পারবে কি? বলতে পারবো না। তাহলে এখানেও কিন্তু এই বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্নের ক্ষেত্রেও কিন্তু ফ্রিকোয়েন্সি আমাদেরকে জানতে হয়। বিচ্ছিন্ন কীরকম, অনেক সংখ্যা দেওয়া আছে, সেখান থেকে আমি রেঞ্জে ভাগ করে কয়েকটা মানের সাপেক্ষে নিলাম, এবার সেই মানটা একের উপরে না একের নিচে সেটা বের করে নিলাম। তাহলে এখানে কি পাবো বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন। ঠিক আছে, এইবার আমরা যেটুকু আসবো তাহলে আপেক্ষিক পরিসংখ্যান এবার আমরা একটু দেখব।
দেখি বইটা দাও, আপেক্ষিক পরিসংখ্যানের লাগবে, ডেটাটা দিতে হবে। এইবার আমরা আসবো কোথায় না